কি লাভ হলো তোমার এত সুন্দর হয়ে? সেই তো একাকী আলো বিলাচ্ছ। আমাকে দেখেছো? শ্যাম পুরুষের ভালোবাসায় তোমার চাইতেও অধিক উজ্জ্বল হয়েছি আমি। এরপর ঠোঁট চেপে হেসে উঠল মৌনতা। বুকে টিপ টিপে অশান্তি হচ্ছে। ভয়ে শরীর লতানো লতায় ন্যায় নুয়ে পড়তে চাইল। মনে হচ্ছে কাছে আসার থেকে দূরত্ব বেশ ছিল। মৌনতার আচমকা মনে হলো মানুষটা এসে জড়িয়ে ধরে যদি চুমু খায়। শরমে কান গরম হয়ে উঠল মৌনতার। সে হাতের কর্পূটে মুখ লুকিয়ে রাখলো। মনে হলো চাঁদটাও তাকে লজ্জা দিচ্ছে। ধীরে ধীরে মৌনতার অপেক্ষার প্রহর বাড়ল। সে হাতের মোবাইলের সময় দেখল। মনে হচ্ছে 40 মিনিট আসলেই 40,000 বছরের সমান। মৌনতা উৎকণ্ঠা নিয়ে বারবার রাস্তাটার পানে তাকালো, অতঃপর বার্তা পাঠালো। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে রণভাই, পাখি হলে উড়ে তোমার কাছে চলে যেতাম। মৌনতার অপেক্ষার অবসান হলো 8 ঘন্টা বাদে। শফিকুল ইসলামের বাড়ির পাশের রাস্তায় থামল রনর জিপ। মৌনতার লজ্জায় মরে গেল। এমন সময় বেজে উঠল হাতের ফোন। ফোন রিসিভ করে কানে তুলে হ্যালো বলবার আগেই রণ শুধালো। গেট খোলা, ভেতরে ঢুকবো কি করে? এবার বিস্ময়ে স্তব্ধ হলো মৌনতা। সে তো কাউকেই জানায়নি। তবে উপায় সায়নী জানলে অবশ্যই একটা ব্যবস্থা করে দিত। মৌনতার মনোব্রত দেখে রণ বলে উঠল। নিচে দাঁড়িয়ে থাকবো? তোকে ছুবো না? নাকি আমাকে ডেকে এনে মনোব্রত করার ভাবনা ভেবেছিস? এমন সময় নিঃশব্দে খুলল বাড়ির গেট। গেটে দারোয়ানের মতো দাঁড়িয়ে আছে সিমি আর সায়নী। হাতের ইশারায় রণকে ভেতরে আসার ইঙ্গিত দিল। লাজুক হেসে ভেতরে ঢুকতেই সায়নী ফিসফিস করে বলে উঠল। স্পেশাল ট্রিট চাই দুলা ভাই, নইলে প্রেমে বাগড়া দেব। রণ সিরিয়াস ভঙ্গিতে শুধালো। কি চাই? আপনার মতো মিলিটারি জামাই। সায়নীর মাথায় অল্প চাটি মেরে রণ বলে উঠল। ঠিক আছে, এনে দেবে। অতঃপর নিঃশব্দে রণ উঠে গেল উপরে। মৌনতা এখনো ফোন কানে নিয়ে রাস্তার দিকে উকি ঝুঁকি মারছে। হঠাৎ রণ কোথায় গায়েব হলো ভেবে পেল না মৌন। সে ধরে নিল বিল্ডিং বেয়ে বেয়ে স্পাইডারম্যানের মতো দোতলায় উঠে যাবে রণ। মৌনতা কান থেকে হাতের মুঠো ফোনটা নামিয়ে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় আচমকা ভেসে এলো। আমি বিল্ডিংয়ে বিয়ে বিয়ে উঠে তোমাকে প্রেম দেব, এমনটাই ভেবে রেখেছিল বোকা চৌধুরী? মৌনতা লাফিয়ে উঠল। সে পিছন ফিরতে রণকে দেখে তাজ্জব হলো, সেই সাথে লজ্জায় খানিক আড়ষ্ট হলো। দৃঢ় পায়ে মৌনতার সামনে এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো রণ। ভয়ে লজ্জায় মাথা নত করে চোখ বুজে ফেলল মৌনতা। সেই সঙ্গে হাঁটুর কাছে জামা চেপে ধরে শক্ত করে দাঁড়িয়ে রইল। হাতে করে আনা লাল গোলাপ মৌনতার থুতনিতে ছুঁয়ে বলে উঠল। টাকা আমার দিকে। মৌনতা মাথা নাড়ালো। সে তাকাতে পারবে না। রণ মৌনতার থুতনি চেপে ধরে মুখটা উপরে তুলল। এরপর ঘোর লাগা চোখে মৌনতার কোমল সুন্দর মুখটা অনিমেষ তাকিয়ে দেখল। রণর মনে হলো চাঁদের চাইতেও সুন্দর মৌনতা। রণর বড্ড লোভ হলো চকচকে সফেদ গাল দুটোর প্রতি। অনুমতিহীন মৌনতার গালে নিজের উষ্ণ ঠোঁট ছোঁয়ালো রণ। লজ্জায় শিহরণে আরেকটু কুঁকড়ে গেল মৌনতা। রণ দুই পাশের গালেই গাঢ় চুম্বন আঁকল। এরপর বলল। তো এইভাবে লজ্জা পেতে থাকলে আমি দিশাহীন উন্মাদ হব। বিয়ের আগেই ঘটিয়ে ফেলবো চূড়ান্ত পাপের কর্ম। এখন বল, চোখ খুলবি নাকি আমাকে পাপী বানাবি? অল্প অল্প করে চোখ খুলল মৌনতা। এরপর মাথা উপরে তুলে লাজুক নজর দিল রণর পানে। চাঁদের আলোয় প্রেমিক পুরুষের মুখখানা বড় সৌন্দর্য আর নেশালো লাগছে। মৌনতা নিজের নরম হাত দিয়ে রণর কপাল স্পর্শ করল, পরে নাক, সবশেষে ঠোঁট। এরপর হাত বাড়িয়ে রণকে জড়িয়ে ধরল। মনে হলো পরম শান্তি আর তৃপ্তি অনুভূতি হৃদয়ে ঢেউ খেলল। রণ মৌনতার চাইতে দ্বিগুণ শক্তিতে নিজের সাথে মিশিয়ে নিল মৌনকে। এরপর ফিসফিস করে বলল। তোর ভালোবাসা আমাকে কেমন নির্লজ্জ বানিয়েছে দেখ। আমার নিজেকে আমি চিনতে পারছি না। তুই কি এই রণভাইকে ভয় পেতে? মৌনতা ঠোঁট এলিয়ে অল্প হেসে বলল। এ রণভাই তো আমার প্রাণ। নিজের প্রাণকে কি করে ভয় পাই আমি? যে রণভাইকে আমি ভয় পেতাম সে তো তুমি নও। রণ মৌনতার কোমর জড়িয়ে উঁচু করে ছাদের রেলিংয়ে মৌনতাকে বসালো। এরপর হাতের আজলায় মৌনতার মুখ ভরে বলে উঠল।
এইভাবে তোকে আদর করে পোষাচ্ছি না মৌন, আর একটু বেশি আদর করতে ইচ্ছে করছে, কিন্তু বিয়ে ছাড়া আবার সে আদর করা যাবে না। মৌনতার লজ্জান্বিত বদনে শুধালো, তবে বাড়ি চলো। ছুটি নেই, নয়তো চলে যেতাম। তবে কি উপায়? রণঠোঁট কামড়ে কিছু ভাবলো, এরপর হাতের গোলাপ মৌনতার কানে গুজে বলল। পালিয়ে বিয়ে করবি? মৌনতা বিস্ফোরিত নজরে তাকিয়ে বলল, কি করে সম্ভব? বাড়ির সবাই অনেক কষ্ট পাবে। বাড়ির সবার কষ্ট তোর কাছে কষ্ট মনে হলো, আর আমার কষ্ট তোর চোখে লাগলো না? তুই বড্ড হৃদয়হীন আছিস। মৌনতা মাথা নেড়ে বলল, এমনটা বলো না, আমি মোটেও হৃদয়হীন নই। তোমার জন্য মন কাঁদে আমার। তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি আমি। বুক খুলে দেখাবো? রণ গরম শ্বাস ফেলে বলল, বুক খুলতে হবে না, এসব দেখতে চাচ্ছি না। এমনিতেই মরে যাচ্ছে। আসলে কি বলতো, মনের কষ্টের চাইতেও না বড় কষ্ট আছে। কোথায় জানিস? কোথায়? মৌনতা ছটফট করে বোকার ন্যায় শুধালো। মৌনতার কপালে কপাল ঠেকিয়ে রণ বলল, বিয়ের পর বলবো। এই যে আমাকে হাঁপাতে দেখছিস, ঘামতে দেখছিস, অস্থির দেখছিস, এসবের কষ্টের উৎপত্তি অন্য কোথাও। কি করলে তোমার এই কষ্টের সমাপ্তি হবে রণ ভাই? আমার বউ হলে। কিন্তু তুই রাজি হচ্ছিস না। রাজি হব একটা শর্তে, কাউকে কিচ্ছু বুঝতে দেবে না তুমি। রণ চোখ বড় করে শুধালো। সত্যি? মৌনতা লাজুক হেসে মাথা ঝাঁকালো। রণ শব্দ করে হেসে বলল। কত আনন্দ হচ্ছে জানিস, ইচ্ছে করছে ছাদ থেকে ধাক্কা দিয়ে তোকে ফেলে দিতে। মৌনতা ভয় পেয়ে ছাদের রেলিং থেকে নেমে দাঁড়ালো, এরপর একটু সরে গিয়ে বলল। আমি এক্ষুনি মরতে চাই না। রণ কপাল কুঁচকে বলল। তো সত্যি মনে হলো তোকে আমি ধাক্কা দিয়ে ফেলে দেব? আমার প্রতি এই তোর বিশ্বাস? এই ভালোবাসা তুই আমাকে বাসলি? বড্ড ছ্যাঁকা দিলে রে মৌনতা। তোর মতো হৃদয়হীন অবিশ্বাসকারী মেয়ের জন্য এত দূর জীবন মরণের ঝুঁকি নিয়ে উড়ে এলাম। থাক, এক্ষুনি চলে যাচ্ছে। বলেই রণ পা বাড়ালো। মৌনতা খপ করে রণর শার্ট টেনে ধরে বলল। যেও না রণ ভাই, তুমি গেলে সত্যি সত্যি লাফিয়ে মরবো আমি। রণ পেছন ফিরল, এরপর বলল। লাভতে দেখি। মরবি না এতটুকু গ্যারান্টি। হাত পা ভেঙে মাস 6 হসপিটালে ভর্তি থাকবি। মৌনতার কান্না পেল, মানুষটা কেমন হেয়ালি করে কথা বলছে। মৌনতা ছল ছল চোখে বলে উঠল। আমি সত্যি সত্যি কষ্ট পাচ্ছি রণ ভাই, তুমি অযত্ন করে কথা বলছো আমায়। বলতে না বলতে মৌনতার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়ালো। ব্যস্ত হয়ে মৌনতার চোখের জল মুছে রণ বলে উঠল। কাঁদিস না জান, তুই কাঁদলে বুকের এখানটায় খুব কষ্ট হয়। আমার মাথায় নষ্ট চিন্তাভাবনা ঘুরছে তোকে ঘিরে, তাই এসব আবল তাবল বকে নিজের মাইন্ড অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছে, আর কিছু না। আই এম সরি। বলেই মৌনতাকে বুকে টেনে মাথার তালুতে চুমু খেলো। নিজেকে সামলে মৌনতা শুধালো। তোমার মাথায় কি খারাপ চিন্তা ঘুরছে? ভনিতা করল না রণ। মৌনতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল মনের চিন্তা ভাবনা। এসব শুনে লজ্জায় চোখ খিচে বন্ধ করে রণকে শক্ত করে জড়িয়ে রণর বুকে মুখ লুকিয়ে রাখলো মৌনতা। মৌনতার লজ্জা দূর করতে পকেট থেকে একটা চকলেট বের করে রণ বলে উঠল। নে খা। মৌনতা হাত বাড়িয়ে নিল। ছাদের ফুলগুলো দেখতে দেখতে রণ শুধালো। কোয়েল জ্বালিয়েছে তোকে? চকলেট খেতে খেতে মাথা ঝাঁকালো মৌন, অতপর বলল। সারা দিন পেছনে লেগে থাকে। সেদিন বাসায় অনেক ঝামেলা হয়েছে। দাদাভাই অপমান করেছে। রুলি আন্টি বলছিল তোমার সঙ্গে ওকে বিয়ে দেবে। কথাটা শুনেই দাদু রেগে অনেকগুলো কথা শুনিয়েছে। কপাল কুঁচকে রণ বলল। মা কিছু বলেনি খালামণিকে? না, ওনাদের তো কোয়েলকে পছন্দ। রণ নাক ফুলালো, চোখের রাগ স্পষ্ট বলল। ছোটাচ্ছি পছন্দ করা। আমি কোয়েলকে একটা কথা বলেছি। কি বলছিস? ও বলেছে তুমি নাকি আমাকে বুক করে ছেড়ে দিবে। রণর চোয়াল শক্ত হলো এই কথায়, সেই সাথে কেঁপে উঠল থুতনি। সে গম্ভীর হিংস্র গলায় বলল। তারপর? তারপর আমি উত্তর দিয়েছি যদি এমনই হয় তবে আমি তোমাকে মানে শেষ করে তারপর ওকে আটিটা দেব। রণ নিজেকে সংযত করে বলল। কালই মাকে ফোন করে বলবো চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিতে ওদের। বড়মার কি দোষ? কুকুরে কামড়ের দোহাই দিয়ে থাকছে সে। কুকুর কি ওর পা পেটে ভরে রেখেছে? যোগলো দিলে জোড়া লাগিয়ে বাড়ি যাবে। আরো কিছু আলাপচারিতা হলো, এরপর রণ বলল। একটা ফোন কিনে দেবো তোকে কাল, ওটা দিয়ে প্রতি রাতে আমাকে ভিডিও কল করবি। তোকে না দেখলে রাতে ঘুম হয় না। মৌনতা চিন্তিত হয়ে বলল।
বাসায় জিজ্ঞেস করলে কি বলবো? তোর কিছুই বলতে হবে না। মায়ের সাথে আমি কথা বলবো। ও বলবে ফোনটা ও দিয়েছে। ভাইয়া যদি সন্দেহ করে? করলে করুক। আমি কি চুরি করে প্রেম করছি? পারলে আমি প্রেস কনফারেন্স ডেকে ভালোবাসা জাহির করব। কার বাপের কি? নেহাত তোর পরীক্ষার সামনে, তাই চুপ আছি। আসার সময় দাদাভাইকেও তো বলে এলাম তোর কথা। কথা বলতে বলতে হঠাৎ রনর মনে হলো মৌনতা না খেয়ে থেকে অসুখ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। সৌম্যর সাথে কথা বলার সময় জানতে পেরেছি এই কথা। এবার কোয়েলের রাগ মৌনতার ওপর পড়ল। নাক মুখ কুচকে মৌনতার পানে তাকালো রণ। বেশ মজা করে চকলেট খাচ্ছে মৌনতা। সহ্য হলো না রনর, ঠাটিয়ে এক চড় মারল মৌনতার গালে। চরের দাপটে হাত থেকে খসে পড়ল চকলেট, সেই সাথে গালে ফুলে উঠল সবগুলো আঙুল। মৌনতা না চাইতেও ভ্যাঁ করে কেঁদে ফেলল। রণ মৌনতার গলা চেপে ধরে হিস করে বলল, আরও না খেয়ে থাকবি? ভং করে ঘরে খেলতে আনবি? জবাব দে। ভয়ে মৌনতার তোরে তো মাথা নাড়ল। রণ তপ্ত শ্বাস ফেলে মৌনতার গালে হাত বুলিয়ে কাছে টেনে নিল। অতঃপর বলল, থাক, কাঁদিস না। চোটটা আমি দিইনি, তোরই রণ ভাই দিয়েছে। মৌনতা ঝটকা দিয়ে সরিয়ে দিতে চাইল রণকে, কিন্তু শক্তিতে কুলালো না। রণ মুখ বাঁকিয়ে বলল, আমার সাথে শক্তি দেখানো হচ্ছে, দেবো আরেক ঘা? মৌনতা ভয়ে মাথা নাড়িয়ে বলে উঠল, গালের দাঁত নড়ে গেছে রণ ভাই। তুমি আমার প্রেমিক নও, আমার অপ্রেমিক তুমি। প্রেমিক কখনো প্রেমিকাকে এইভাবে মারতে পারে না। আমি তোর প্রেমিকও না, অপ্রেমিকও না। আমি তোর জামাই। এটা তোর হালকার উপর ঝাপসে মারলাম। বিয়ের পর দেখবি কিভাবে মারি। হাতে ধরবি, পায়ে পড়বি, কিন্তু আমি করবো না। তুমি মারার জন্য বিয়ে করবে আমায়? সবাই মারার জন্য বিয়ে করে। তাহলে তোমাকে বিয়ে করব না আমি। একটু আগেই বললি কাল আমি বিয়ে করবি। এখন বলছি করব না। জেনে বুঝে মার খাবার জন্য একটা পাগলও বিয়েতে রাজি হবে না। আর আমি তো সুস্থ মস্তিষ্কের মানুষ। তুই নিজে মার খাওয়ার জন্য আমাকে ডাকবি? কখনো না। বাজি ধরবি? ধরলাম। তবে কাল সায়নী আর সিমিকে নিয়ে আসিস আমার কাছে। সায়নীকে লোকেশন বলে দেবো আমি। আগেই বলে দিলাম, মারলে আমি কিন্তু কাঁদবো। তখন আর কথা বলবো না তোমার সঙ্গে। কথা না বলে না বলবি, সেটা সময়ই বলে দেবে। ভোরের নরম সোনালি চিকচিকে আলো ধরণীতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে নিদ্রা ভাঙল মৌনতার। বড় বড় অখি পল্লব মেলে চারপাশে একবার নজর বোলালো সে। মস্তিষ্ক সজাগ হতে গত রাতের ঘটনা মনে শহরে হামলে পড়ল। লজ্জায় বালিশে মুখ গুজে লাজুক হেসে উঠল মৌনতা। গায়ের ওড়না থেকে এখনো রণর শরীরের সুবাস আসছে। মৌনতা লম্বা করে শ্বাস টানল। মনে হলো রণও এখনো তার বুকে জড়িয়ে আছে। রণর সাথে কাটানো গত রাতের কিছু সুখময় মুহূর্ত মনে পড়তেই মৌনতার দুই গাল তপ্ত গোলাপি হয়ে উঠল। হৃদয় জুড়ে খেলে গেল বসন্তের হাওয়া। সেই হাওয়া এলোমেলো করে দিল থরথরে সাজানো গোছানো ভালোবাসা। মৌনতার কেমন বেসামাল লাগলো। কিশোরী তনু মন অজানা উষ্ণতায় কেঁপে উঠল। সে স্পর্শ ঘনিষ্ঠ মুহূর্ত পুনরায় উপভোগ করতে হলো, কিন্তু চাইলেও তা সম্ভব নয়। মৌনতা দীর্ঘ কম্পিত শ্বাস ফেলল এহেন যন্ত্রণায়। অতঃপর বালিশের তল ঘেঁষটে সায়নীর ফোনটা বার করে হাতে নিল। দুরু দুরু বক্ষে শীতল হাতে রণর নম্বর বের করে উন্মুখ হয়ে কানে ফোন তুলল মৌনতা। কিন্তু রিং বাজার আগেই কেটে গেল কল। নেটওয়ার্ক ডিস্টার্ব ভেবে মৌনতা পুনরায় কল করলো। এবার স্পষ্ট শোনা গেল নম্বর সুইচড অফ। মৌনতার চোখ মুখে বিষাদের মেঘ জমল। এই বুঝি অখি ছাপিয়ে বৃষ্টি হয়। মৌনতা ঠোঁট কামড়ে আর একবার কল ঢোকালো। এবারও নম্বর বন্ধ। মৌনতা বার্তা পাঠালো, রণ ভাই, তোমায় খুব মনে পড়ছে। দয়া করে একবার ফোনটা ধরো, নয়তো প্রাণ যাবে আমার। বার্তাখানা পাঠিয়ে মৌনতা কোলের ওপর ফোনটা ফেলে বাবু আসনে বসে বাইরের জানালা দিয়ে দূরে তাকালো। সুন্দর সকালটা নিমিষে কেমন কুৎসিত কদাকার আর বিষাদময় সকালে রূপ নিল। ধীরে ধীরে সকাল পেরিয়ে সূর্য মধ্য গগনে যাবার প্রস্তুতি নিল। তবুও ফোন খুলল না রণ। মৌনতা না খেয়ে সারা সকাল পাড়ি দিল দুশ্চিন্তায়। সায়নী আর সিমি মিলে এক লোকমা ভাতও খাওয়াতে পারল না তাকে। এমন বিরহের কালে শায়লার ফোন এলো। মেয়ের খোঁজ নেবার জন্য ফোন করেছেন তিনি। মৌনতা অনিচ্ছাকৃত কথা বলল শায়লার সাথে। কথায় কথায় জানা গেল কোয়েলের খবর।
তারা মামে বিদায় নিয়েছে আজ সকালে। এ খবর মৌনতার মনে কোনো আনন্দের সৃষ্টি করল না, বরং মেজাজ বিগড়ল তার। মৌনতা অন্যমনস্ক হয়ে হা না উত্তর করে শায়লার সাথে কথা শেষ করলো। চতুর শায়লা বুঝলো মেয়ের মন খারাপ হয়েছে কোনো কারণে। তিনি ধীরে ধীরে ঘটনা আঁচ করার চেষ্টা করলেন, কিন্তু মৌনতা সব পাশ কাটিয়ে নিল। শায়লা কথা না বাড়িয়ে ফোন রেখে ভাবতে লাগলেন ঘটনা। নিশ্চিত রণর সাথে কিছু ঘটনা ঘটিয়েছে এই মেয়ে, নয়তো জেদ ধরে ঢাকা গিয়ে মন খারাপ করার মেয়ে মৌন নয়। তপ্ত শ্বাস ফেলে বাড়ির কাজে মন দিলেন শায়লা। এমন সময় সাদনান মির্জা ঘরে ঢুকলেন হন্তদন্ত হয়ে। আজকাল মানুষটা বড্ড ব্যস্ততা দেখাচ্ছে। সারাক্ষণ নিজের ঘরে থাকে, রাতে ঠিকমতো বাড়ি ফেরে না, আবার মাঝে মাঝে কোথায় যেন গায়েব হয়ে যায়। শায়লা বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে, কিন্তু ভদ্রলোক নিরুত্তর থেকেছেন সব সময়। সংসারের বিষয়েও চূড়ান্ত উদাসীন সে। স্ত্রী সন্তানদের জন্য কোনো সময় নেই তার। মানুষটার এহেন একাকিত্বে ভয়ে বুক কাঁপে শায়লার। তার চঞ্চল ব্যথিত মন বলে ওঠে, কোথাও চুপিসারে কোনো অঘটন ঘটছে না তো? আনমনে ভাবতে ভাবতে শায়লার হাত থেকে সিরামিকের ফুলদানি মেঝেতে ঘষে পড়ল। মুহূর্তেই সমাপ্তি ঘটল শায়লার চিন্তা ভাবনার। দামি ফুলদানি মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হলো। কম্পিত চকিত শায়লা মেঝের পানে তাকিয়ে নীরবে কেঁদে উঠল। মনটা কেমন কু গাইছে। কি অঘটন ঘটতে চলেছে সামনে। ফুলদানি ভাঙার তীক্ষ্ণ শব্দে দৌড়ে এলো রেনুমা, সঙ্গে এলো চামেলি আর তহুরা। স্তব্ধ শায়লাকে টেনে একটা টুলে বসিয়ে দিল রেনুমা। এরপর দুই বাহুতে চেপে ধরে ঝাঁকুনি দিয়ে বিস্ময়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে শাইলা? হঠাৎ এমন করছো কেন? কি নিয়ে ভাবনার সাগরে ডুবেছ? শায়লা বড় বড় চোখ করে সেই ফুলদানির পানে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, বড় ঝড় আসতে চলেছে বড় আপা, সেই ঝড় সামলানোর ক্ষমতা আমার নেই। এদিকে হুট করে খবর এলো শফিকুল ইসলামের বড় শালা দীর্ঘদিন বাদে বিদেশ থেকে ফিরছে। বড় মামা ফিরে আসছে শুনে সায়নী আনন্দে আত্মহারা হয়ে উঠল। সে জেদ ধরল এয়ারপোর্ট গিয়ে মামাকে চমকে দেবে। সে ছোট্টবেলায় তাদের শেষ সাক্ষাৎ হয়েছিল। সামনাসামনি সায়নীর বয়স তখন সবে 6। সায়নীর নানার সাথে রাগ করে ছাত্র অবস্থাতেই বিদেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। বিয়েটা পর্যন্ত করেননি সেই অভিমানের জের ধরে। ফোনের ছোট স্ক্রিনে সায়নীকে দেখে ভদ্রলোক শুধু বলতেন, মামা তুমি এখনো ছোটই রয়ে গেছো। সায়নীর অভিমান হয়। দেশে আসতে বললেই তিনি ফোন কেটে দেন নানান বাহানায়। সমস্ত অভিমান ভুলে এতদিন বাদে বাড়ি ফিরে নিশ্চয়ই এত বড় সায়নীকে চোখের সামনে দেখে চমকে উঠবেন ভদ্রলোক। সায়নী খুশিতে ঝটপট তৈরি হলো। মৌনতার মন এখনো ভার। সায়নী ভাবলো বাইরে ঘুরলে মৌনতার মন ভালো হবে। চোখের ইশারায় সিমিকে তৈরি হতে নির্দেশ দিয়ে জোরপূর্বক মৌনতাকে জামা পরালো। মৌনতা সাজগোজ চরম আক্রোশ জানাতেই সায়নী বলল, হুট করে পথিমধ্যে যদি রণভাই এসে যায় তবে তোমাকে দেখে নাক ছিটকাবে। ঢাকা শহরের সুন্দরী মেয়েদের সামনে তোমাকে বড্ড বেমানান লাগবে। কোপ পড়ল মৌনতার কলেজায়। তাকে ফেলে রণ অন্য মেঘের সুন্দর পড়বে এটা সে মানতে পারবে না। তাই মনে ব্যথার বৃষ্টি ঝরিয়ে সাজলো খুব অল্প। পিনপিনের সুন্দর ফর্সা মুখটিতে অল্প সাজে বেশ ফুটে উঠল। অতঃপর মৌনতা নিজেকে খুঁটিয়ে পরখ করে চলল সায়নী, সিমি আর সায়নীর মা সাবরিনা বেগমের সঙ্গে। সকাল থেকে এক মুহূর্ত বিশ্রাম নেবার সময় পাচ্ছে না রণ। হেডকোয়ার্টারে দৌড়াদৌড়ি করতে করতে তার কপাল বেয়ে ঘাম ঝরছে সামনে। ওপর থেকে নির্দেশ এসেছে দুপুর 12টার আগে তাকে তার টিম সহ এয়ারপোর্টে থাকতে হবে এমার্জেন্সি মিশনের জন্য। কারণ কোনো গোপন চক্র আত্মঘাতী বোমা হামলায় হত্যা করতে চাইছে স্বরাষ্ট্রমন্ত্রী আসলাম তালুকদারকে। মানুষটার অধিক সততা আর দেশের জন্য নিবেদিত প্রাণ হয় যেন কাল হয়ে দাঁড়িয়েছে। এয়ারপোর্ট পুলিশ, গোয়েন্দা বিভাগের প্রধান সকলেই ব্যস্ত চেকিং নিয়ে। সমস্ত রুটের ফ্লাইট পর্যন্ত লেট শিডিউল দেওয়া হয়েছে। এদিকে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো ল্যান্ড করেছে ঢাকা এয়ারপোর্টে। যাত্রীরা বাইরে বেরোনোর জন্য তাড়াহুড়া চিৎকার চেঁচামেচি শুরু করেছে। কঠিন ব্যারিকেড, বিভিন্ন অনুরোধমূলক ঘোষণা কিছুতেই দমানো যাচ্ছে না তাদের।
সবকিছু যখন চরম বিশৃঙ্খলার তুঙ্গে, তখন নিজের ট্রেনিংকৃত জার্মান শেপার্ড অ্যালেক্সকে নিয়ে বড় বড় পা ফেলে এয়ারপোর্টে প্রবেশ করল রণ। গায়ে কালো পোশাক, কানে ব্লুটুথ ডিভাইস, কালো হুডির আড়ালে নিজের ব্যবহৃত রিভলভার আর এক তীক্ষ্ণ দুজোড়া চোখ। অ্যালেক্সের চালচলন আজ একদম স্থির আর নিশ্চুপ, যেন সাধারণ পালিত দেশি কুকুর। রণ মানুষের ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করে ওয়েটিং চেয়ারে পায়ের উপর পা তুলে বসল। হাতে অ্যালেক্সের গলার বেল্ট ধরা, বুকে আড়াআড়ি দুহাত ভাঁজ করে চারপাশে নজর বুলালো রণ। সন্দেহজনক কিছুই আপাতত নজরে লাগছে না। ধীরে ধীরে সময় গড়ালো। ইন্টেলিজেন্স কমান্ডো টিম নিজেদের শকুনি দৃষ্টি চারপাশে তাক করে রেখেও তেমন কিছুই পেল না। যাত্রীদের বিশৃঙ্খলা ব্যতীত বাকি সব নিয়ম মাফিক চলছে। নিজেদের ট্রাভেল ট্রলি নিয়ে ব্যস্ততা দেখিয়ে ঘড়ি চেক করতে করতে দৌড়ে চলেছে পাইলট আর কেবিন ক্রু। কারোর চোখে মুখে ভয়ের কোনো রেশ নেই, নেই চতুরতার ছিটেফোঁটা। সকলেই যেন নিজেদের দায়িত্ব পালনে সৎ। কিছু সময় গড়াতেই অ্যালেক্স ঘেউ ঘেউ করে উঠল। অ্যালেক্সের ঘেউ ঘেউ শব্দে সতর্ক হলো রণ। ধীরে ধীরে আলগোছে অ্যালেক্সের গলার বেল্ট ছেড়ে দিল রণ। সেই সাথে নিজের রিভলভার হাতে নিয়ে চ্যাপল পায়ে হাঁটতে লাগলো অ্যালেক্সের পিছু পিছু। ভিড় থেকে দৌড়ে অ্যালেক্স চলে গেল পাবলিক অ্যারাইভাল গেটে। সেখানে একজন টেকনিশিয়ান হাতে বড় এক বক্স নিয়ে ভিড় থেকে হন্তদন্ত করে ভেতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। তার চোখ চারপাশে ঘুরছে, যেন সবকিছু স্ক্যান করছে তার মস্তিষ্ক। পায়ের গতি অস্বাভাবিক এলোমেলো। তার পোশাক দেখে কেউ তাকে চেকিং করছে না, এমনকি গেটে বাধা পর্যন্ত দিচ্ছে না। গলার আইডি কার্ডটা উল্টানো। রণ কপাল কুঁচকে মানুষটার আগাগোড়া দেখলো, কিন্তু সময় বিলম্ব করলো না অ্যালেক্স। সে হিংস্রভাবে মানুষটার হাতে কামড় ধরে তাকে ধরাশয়ী করে হাত থেকে ব্যাগটা কেড়ে নিল। এহেন কাণ্ডে ভিড় থেকে বেরিয়ে এলো রণর টিম মেম্বার, সেই সাথে গোয়েন্দা পুলিশ। এসেই নিজেদের বন্দুক তাক করে বোঝার চেষ্টা করলো মানুষটার গতিবিধি। এদিকে অ্যারাইভাল এরিয়ায় উপস্থিত অপেক্ষারত সকল মানুষ ভয় এলো পাথারে দৌড়ানোর চেষ্টা করলো। সমস্ত গেট বন্ধ করে পুলিশ তাদের আটকে দিয়ে ঘোষণা দিল, কেউ বিভ্রান্ত হবেন না প্লিজ। আমরা আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেব। ক্রিমিনালকে শনাক্ত করতে আমাদের সহায়তা করুন। মানুষ স্থির হলো, কিন্তু প্রাণ ভয়ে কাঁপতে লাগলো। অ্যালেক্স দৌড়ে ব্যাগটা রণর সামনে রাখলো। এদিকে জার্মান শেপার্ডের আঘাতে লোকটার হাত ছিঁড়ে রক্ত ঝরছে। রণ হাতের ইশারায় বোম ডিসপোজার ছেলেটিকে ডাকলো, অতপর পা দিয়ে ঠেলে ব্যাগটি তার দিকে এগিয়ে দিল। ব্যাগের চেইন খুলতে নিলে পরিস্থিতি আরো উত্তাল করার জন্য অপেক্ষারত মানুষের একজনের হাত টেনে নিজের কাছে নিয়ে এলো উক্ত ব্যক্তি। এরপর পকেট থেকে ছুরি বের করে গলায় ছুঁয়ে বলে উঠল, ছোবার চেষ্টা করলে লাশের ওপর লাশ পড়বে। আমি একা আসিনি এখানে, আমার মতো আরও অনেকেই আছে। তাই বলছি, ভালোই ভালোই বন্দুক সরানো হোক। এবার ছেলেটির চেহারা পরিষ্কার হলো। সেই সাথে ভয়ে অপেক্ষারত সকলেই ছোটাছুটি শুরু করলেন। নিজ নিজ প্রাণ ভয়ে দৌড়ে পালাতে লাগলো প্রত্যেকে। এবার আর কোনো ঘোষণার তোয়াক্কা করলো না কেউ। রণ মানুষের হুড়োহুড়ি ভেদ করে সামনে তাকালো। এক মুহূর্তের জন্য মনে হলো তার চোখ ভুল দেখছে। মনে বিশাল ধাক্কা খেলো রণ। তার বুক কেঁপে উঠল থরথর করে। ভীষণ ভয় তার গলা শুকিয়ে তুলল। আজ পর্যন্ত এত বড় ভয় কোনোদিন পায়নি সে। তবে আজ কেন? মানুষটা নিজের প্রাণের চাইতেও আপন এজন্য। রবিন নামক দুর্ধর্ষ ক্রিমিনালের বাহুতে বন্দি মৌনতা। রবিনের চাকুর তীক্ষ্ণ ধারালো ফলা মৌনতার গলায় নরম চামড়া ভেদ করে ঢুকে যেতে চাইছে। টপ টপ রক্তধারা নিংড়ে পড়ছে মৌনতার গলার ভাঁজ বেয়ে। মৌনতার ছলছল চোখের সাথে চোখাচোখি হলো রণর। রণর চোখ জোড়া দেখতেই চমকিত হলো মৌনতা। মানুষটা তার ভালোবাসা, তার প্রাণের স্বর। চিন্তিত মানুষটা তাকে বাঁচিয়ে নেবে। মৌনতা উচ্ছ্বসিত হয়ে রণর নাম ধরে ডাকতে চাইল, কিন্তু আজ পেয়ে অল্প মাথা নাড়ল রণ। বোকা মৌন কেমন সব বুঝে গেল। এখানে রণর নাম ধরে ঢাকা চূড়ান্ত বিপদ হবে। মৌনতা ডাকলো না রণকে, শুধু রণ তাকে বাঁচিয়ে নেবে সেই আশায় কাতর হয়ে অপেক্ষা করতে লাগলো। রণ মৌনতা দুজনেই আজ চূড়ান্ত অসহায়।
দায়িত্ব আর ভালোবাসা দুয়ের মিছিলে জয়ের মুখ থুবড়ে পড়ল রণ। মৌনতার প্রাণের জন্য একজন খুনিকে কিছুতেই ছেড়ে দিতে পারবে না সে, কারণ সে দেশের শত্রু, মানুষের শত্রু। এবার মৌনতাকে ছোবার দুঃসাহসে রবিনকে বাঁচিয়েও রাখতে পারবে না রণ। তবে উপায় কি? চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেলল রণ। চারপাশে ঘোর অন্ধকার দেখছে সে। মৌনতা ব্যথা সহ্য করতে না পেরে ফুপিয়ে কেঁদে ভাঙা গলায় ডেকে উঠল, খুব কষ্ট হচ্ছে রণ ভাই, আমায় বাঁচাও। রবিন এবার আরেকটু কপট হলো। সে মৌনতার চোখ অনুসরণ করে খুঁজতে লাগলো নাম সম্বোধনকারী ব্যক্তিকে। রবিন ধরে নিল নিশ্চিত পুলিশের কোনো সদস্য, মেয়েটার ভাই। এবার যেন সবকিছু শোনায় সোহাগা হলো তার। মুখে ক্রূর হাসি ফুটিয়ে চাকুর ফলাটা আর একটু দাবিয়ে দিল মৌনতার গলায়। ব্যথায় আর্তনাদ করে কেঁদে উঠল মৌনতা। রণ এবারও নিশ্চুপ রইল। নিজের পরিচয় কিছুতেই প্রকাশ করতে পারবে না সে। করলে উপস্থিত আরো ক্রিমিনাল থাকলে তারা রণকে চিনে ফেলবে। রণ প্রথমে নিজের মস্তিষ্ক শান্ত করলো, এরপর নিজের বন্দুক বের করে মৌনতার বরাবর তাক করলো। বন্দুকের নিশানা দেখে হেসে উঠল রবিন। হাসতে হাসতে বলল, পুলিশ হয়েছিস অথচ বন্দুক ধরা শিখিস নি? সত্যি সত্যি পুলিশ তুই নাকি ভুয়া পুলিশ? রণ মুখ খুলল না, শুধু মৌনতার চোখের দিকে তাকিয়ে নিজের হাত উপড়ে তুলল। মৌনতা বাড়িতে কালুকে ট্রেন করার সময় রণকে এভাবে হাত তুলতে দেখেছে। হাতটা নিচে নামালেই কালু বসে যেত। মৌনতা রণর হাত ইশারা বুঝলো বোধহয়। রণ বাঁকা হেসে মনে মনে বলল, দ্যাটস মাই লেডি। রণ হাত নিচু করতেই মৌনতার রবিনের হাত কামড়ে দিয়ে বসে পড়ল। মুহূর্তেই ফুটো হয়ে গেল রবিনের বুক। মাটিতে ছিটকে পড়ল রবিন। ভিড় ঠেলে মৌনতাকে কোলে তুলে বেরিয়ে এলো রণ। আসার আগে সবাইকে অর্ডার করলো, রিমান্ডে নিয়ে ট্রিটমেন্ট চালিয়েও টিমে কে কে আছে তার খোঁজ নাও। রবিনের এহেন অবস্থা দেখে বাকি মুখোশধারী ভিড়ের মাঝে সটকে পড়ল। সেই সাথে হাতের ব্যাগ ফেলে মিশে গেল মানুষের মাঝে। নির্বিঘ্নে আসলাম তালুকদার বিমানে উঠে বিদেশের যাত্রা আরম্ভ করলেন। পুলিশ হন্য হয়ে খুঁজতে লাগলো বাকি আত্মঘাতী হামলাকারীদের। নিজের তৈরি করা জাল পরিচয়পত্র ব্যবহার করে মৌনতাকে নিয়ে একটি বিলাসবহুল হোটেলে এলো রণ। হোটেল ম্যানেজার পরিচয়পত্র দেখেই যা আন্দাজ করার করে ফেললেন। চোখে চোখে কথা হলো তার সাথে রণর। ম্যানেজার বেছে বেছে সুন্দর একটা রুমের চাবি রণকে দিল। রণ মৌনতাকে নিয়ে যখন লিফট ধরতে নিল, তখন একটা মেডিকেল বক্স নিয়ে দৌড়ে এলো ম্যানেজার। কোনো প্রকার বাক্য ব্যয় না করে সেটা রণর হাতে দিয়ে পুনরায় নিজের চেয়ারে গিয়ে বসলো। এমন অদ্ভুত মানবের সাথে রক্তাক্ত মেয়েটিকে দেখে হোটেলের অন্যান্য স্টাফ কানাঘুষা করতে আরম্ভ করলো। পরিস্থিতি আজ করতে পেরে হোটেল ম্যানেজার ধমকে বলে উঠল, যাও নিজের কাজে যাও, ওনার আমার নিকটাত্মীয়। সকলেই আলগোছে ধমকে শুনে সরে দাঁড়ালো। এমন সময় রণর টিমের বাকি সদস্য এসে ম্যানেজারের সামনে নিজেদের কার্ড শো করে বলে উঠল, যতক্ষণ স্টে করবে ততক্ষণ কেউ যাতে একটা নক পর্যন্ত না করে। ম্যানেজার মাথা ঝাঁকিয়ে সায় জানালো। বাকি টিম মেম্বার লবিতে অপেক্ষায় বসে রইল। এয়ারপোর্টে সেরকম সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি। রবিনকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। সে সুস্থ হলে ঘটনার পেছনে কার হাত রয়েছে তা জানা যাবে। হেডকোয়ার্টারে খবর পৌঁছানো হয়েছে। বাকি বিষয় পুলিশ গোয়েন্দা দেখবে। আপাতত সপ্তাহখানিক ছুটি, কিন্তু সিটি পাস ছাড়া বাইরে বের হওয়া নিষেধ। ক্যান্টনমেন্টে কাটাতে হবে বোরিং দিনগুলো। মৌনতাকে হোটেলে রুমে জানালার ধারের সোফায় বসালো রণ। ভয় মেটা সিটিয়ে আছে, চোখ মুখ শুকিয়ে মলিন, ঠোঁটজোড়া শুষ্ক। চোখে ভয়, গলার ক্ষতটা থেকে এখন আর রক্ত ঝরছে না। রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে। মৌনতার এমন করুণ মুখায়ব দেখে রণ কাতর হয়ে মৌনতার পানে তাকিয়ে রইল। মৌনতার সামান্য কষ্ট তার হৃদয়পুর সহ্য করতে পারছে না। বুকটা ভার হয়ে আছে অসহনীয় ব্যথায়। রণর ইচ্ছে হলো রবিনকে খুন করতে। যদি মৌনতা এভাবেই মুখ ভার করে রাখে, যদি না হাসে, তবে রবিনকে কিছুতেই বাঁচিয়ে রাখবে না রণ। মৌনতার চোখে মুখে অন্তরে শুধু রণর জন্য ভয় থাকবে, আর কারোর জন্য নয়। মৌনতার মুখ পানে ব্যথিত নজরে তাকিয়ে হতাশা মিশ্রিত উষ্ণ শ্বাস ছুড়ে মেডিকিট বক্সটা খুলল রণ। ভেতর থেকে স্যাভলন, তুলো, ব্যান্ডেজ আর
ওয়েন্টমেন্ট বের করলো। স্যাভলনে তুলো ভিজিয়ে মৌনতার দিকে হাত বাড়ালো রণ। জ্বলে উঠবে গলা সেই ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে দূরে সরে গেল মৌনতা। রণ হাত গুটিয়ে বলল। কিচ্ছু হবে না, আমার কাছে আয়। মৌনতা মাথা ঝাঁকিয়ে না করলো, সে যাবে না। রণ ভারী গলায় বলল। কাছে আয় মৌন, তুই ছোট বাচ্চা নোস, আমার অনেক কাজ আছে, তোকে ধরে নিয়ে বসে থাকার সময় নেই আমার। মৌনতার মন ভার হলো কথাটা শুনে। কেমন নিষ্ঠুর বাণী শোনালো তা মৌনতার কর্ণকুহরে। মৌনতা মুখে আধার মেখে বলে উঠল। আমি কাউকে বলিনি আমাকে ধরে বসে থাকতে। রণ এক ভ্রু উঁচু করে মৌনতার পাড়ে তাকালো। আজকাল মেয়েটা সাংঘাতিক দোষী হয়ে উঠেছে, না কাউকে ভয় পাচ্ছে না কারোর কথার তোয়াক্কা করছে। রণ মুহূর্তেই নিজের কাতর চেহারা বদলালো। কিঞ্চিত হিংস্রতা ফুটল শ্যাম মুখশ্রীতে। ব্যঙ্গ ভঙ্গিতে মৌনতার দিকে ঝুঁকে ছো মেরে চুলের বেরুনি টেনে হিস হিস করে দাঁত পিষে বলল।